গুড মর্নিং টু অল। আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে রয়েছো। আজকে আমি তোমাদের যেটা পড়াবো বা আলোচনা করব, যেটা লেসন 5 টেক্সট বুকের আওয়ার রান অ্যাওয়ে কাইট। তো দেখতে পাচ্ছ এই স্লাইডটাতে তোমরা যে এটা আমি টেক্সট বইয়ের অংশটাই তুলে দিয়েছি, তোমাকে টেক্সট বই না নিলেও চলবে। দেখো টেক্সট বইয়ের অংশটা পুরো দেওয়া রয়েছে বোর্ডে, যে বোর্ডটা তুমি স্ক্রিনে দেখতে পাচ্ছ। আওয়ার রান অ্যাওয়ে কাইট, অর্থাৎ রান অ্যাওয়ে শব্দ অর্থ হচ্ছে পালিয়ে যাওয়া, কিন্তু এখানে তো পালিয়ে যাওয়া হয় না, আমাদের কেটে যাওয়া, আমাদের কেটে উড়ে যাওয়া ঘুড়ি। কাইট মানে ঘুড়ি, আমাদের চলে যাওয়া, কেটে উড়ে যাওয়া ঘুড়ি। লুসি মড মন্টগোমেরির লেখা। তো আমি আগেও বলেছি যে আমাদের কবি পরিচিতি অবশ্যই একটু জেনে নেওয়া উচিত। সেই কবি পরিচিতিটাই আমরা আজকে জানবো। প্রথমে এখানে কবি নয়, লেখক পরিচিতি, কবি আর না। লুসিমন্ড মন্টগোমেরি ওয়াজ বর্ন ইন 1874। তোমরা দেখতে পাচ্ছ 1874 সালে উনি জন্মগ্রহণ করেছিলেন, ব্র্যাকেটে দেওয়া আছে। অ্যান্ড সি পাস্ট অ্যাওয়ে 1942, 1942 সালে তিনি মারা যান। ওয়াজ এ কানাডিয়ান অথার, তিনি ছিলেন একজন কানাডা দেশের লেখিকা। বেস্ট নোন, বিশেষভাবে পরিচিত ছিলেন ফর এ সিরিজ অফ নভেলস, উপন্যাসের ক্রমের জন্য। নভেল মানে উপন্যাস, আর ক্রম মানে কি? উপন্যাসের ক্রম মানে যেটা পর পর বের হয়। যেমন শরৎচন্দ্রের দেখবে শ্রীকান্ত 1, শ্রীকান্ত 2, শ্রীকান্ত 3। ফেলুদার পরপর গল্পগুলো বেরিয়েছিল, ফেলুদার গোয়েন্দাগিরি, জাহাঙ্গীরের স্বর্ণমুদ্রা, গোসাইপুর সরগরম, এরকম পরপর যে বেরোয় এগুলোকেই বলা হয় সিরিজ। এরকম তিনি উপন্যাসের সিরিজের জন্য বিখ্যাত ছিলেন। যে উপন্যাসটা শুরু হয়েছিল, দেখো লেখা আছে, দেখো দ্বিতীয় লাইনে, অ্যানি অফ গ্রিন গ্যাবলস। এই উপন্যাসটা দিয়ে অ্যানি অফ গ্রিন গ্যাবলসের পর আরও পরপর কতগুলো উপন্যাস আসে। সি রোড নিউমারাস নভেলস, তিনি অগণিত, নিউমারাস শব্দ অর্থ হচ্ছে অগণিত, উপন্যাস লিখেছিলেন। পোয়েমস, কবিতা লিখেছিলেন। অ্যান্ড শর্ট স্টোরিজ, ছোট গল্প লিখেছিলেন। সি ওয়াজ মেড অ্যান অফিসার অফ দ্য অর্ডার অফ দ্য ব্রিটিশ এম্পায়ার ইন 1935। তাকে ব্রিটিশ সাম্রাজ্যের অফিসার অফ দ্য অর্ডার করা হয় 1935 সালে। অত্যন্ত অল্প দেওয়া রয়েছে, তার জন্ম দেওয়া রয়েছে, মৃত্যু দেওয়া রয়েছে। তিনি তার উপন্যাস সিরিজের জন্য বিখ্যাত ছিলেন, নভেল সিরিজের জন্য, সেটা দেওয়া রয়েছে। আর দেওয়া রয়েছে তিনি শুধু উপন্যাসই লেখেননি, ছোট গল্প কবিতাও লিখেছেন, এটাও দেওয়া রয়েছে। আর একটা দেওয়া আছে, তিনি বিখ্যাত আর একটা কারণে 1935 সালে তাকে ব্রিটিশ সাম্রাজ্যের অফিসার অফ দ্য অর্ডার করা হয়। আমরা লেখিকা পরিচিতি থেকে এইটুকু জানলাম। পরের স্লাইডে দেখো, আমরা বোর্ডে লক্ষ্য করো, আমরা গল্পের যে প্রেক্ষাপট দেওয়া রয়েছে বইয়েতে নীলকালিতে, সেটাই আমরা এখানে আলোচনা করব। দিস স্টোরি ইজ অ্যাবাউট এ ব্রাদার অ্যান্ড এ সিস্টার। এই গল্পটা একটা ভাই এবং বোনকে নিয়ে। লিভিং অন অ্যান আইসোলেটেড আইল্যান্ড, আইসল্যান্ড না, আইল্যান্ড, দ্বীপ, যারা একটা নির্জন দ্বীপে বাস করে, একটা বিচ্ছিন্ন দ্বীপে বাস করে, উইথ দেয়ার ফাদার, তার বাবার সঙ্গে, যারা থ্রু এ সিরিজ অফ ইনসিডেন্টস, বিভিন্ন ঘটনাক্রমের মাধ্যমে গেট রিইউনাইটেড, পুনর্মিলিত হয়, উইথ দেয়ার লং লস্ট রিলেটিভ, তাদের দীর্ঘ হারিয়ে যাওয়া আত্মীয় স্বজনের বা দীর্ঘ বিচ্ছিন্ন হওয়া আত্মীয় স্বজনের সাথে আবার পুনর্মিলিত হয়। ইটস এ টাচিং টেল, টেল মানে গল্প, TALE, টেল মানে গল্প, TAIL, টেল মানে লেজ, আর TELL, টেল মানে কথা, আর এখানে টেল মানে গল্প। দ্যাট আন্ডারলাইন্স দ্য ভ্যালু অফ রিলেশনশিপ, যেটা রিলেশনশিপ, আত্মীয়তা বা আমাদের আত্মীয়তার যে মূল্য, সেটা এই গল্পের মাধ্যমে আমরা পাবো, নিহিত রয়েছে এই গল্পেতে। আত্মীয়তার যে কত গুরুত্ব, কত মূল্য, সেটা এই গল্পে নিহিত আছে। অর্থাৎ এটা একটা ভাই বোনের ছোট গল্প, যারা বাবার সাথে একটা নির্জন বিচ্ছিন্ন দ্বীপে বাস করে, এবং তারা কিভাবে তাদের অনেক দিন আগেকার হারিয়ে যাওয়া আত্মীয়ের সাথে পুনর্মিলিত হবে, সেই গল্পই আজ আমরা জানবো। পরের স্লাইডে আমরা যাই। দেখো এখানে লক্ষ্য করতে পারছো, পরের স্লাইড আমাদের দেওয়া রয়েছে, যে একদম হেডিং দিয়ে বোর্ডে লক্ষ্য করো, আওয়ার রান ওয়ে কাইট হয়ে গেছে। একটু টাইপিং মিস্টেক, একটু ঠিক করে নিও, রান অ্যাওয়ে কাইটের বদলে রান ওয়ে কাইট হয়ে গেছে লুসিমন্ড মন্টগোমেরির। ইউনিট 1 আমরা শুরু করছি। প্রেক্ষাপট তো জেনে নিয়েছি, অফকোর্স, অবশ্যই। দেয়ার ওয়াজ নো বডি, সেখানে ছিল না কেউ, ফর জন্য, আস আমাদের, টু প্লে উইথ খেলার সঙ্গে, অন দ্য বিগ হাফ মুন, বিগ হাফ মুনে। বলবো স্যার বিগ হাফ মুন কি? বিগ হাফ মুন কি একটু পরে বলবো, এক্ষুনি বলা যাবে না। বলছে অবশ্যই বিগ হাফ মুনে আমাদের সাথে খেলার মতো কেউ ছিল না। বিগ হাফ মুন একটা নাম, কিসের নাম এক্ষুনি বুঝতে পারবে, আমাদেরকে সেটাও বুঝতে পারবে। উই জাস্ট হ্যাড টু মেক, আমাদের দ্বিতীয় লাইন, আমাদের করতে হতো, দ্য মোস্ট অফ ইচ আদার, সবটুকুই একে অপরের সঙ্গে, অ্যান্ড উই ডিড, আমরা তা করেছিলাম বা করতাম। অর্থাৎ আমাদের সব কিছু দুজনকে নিয়েই করতে হতো, খেলাধুলো, গল্প গুজব, পড়াশোনা, সবই দুজনের মাধ্যমে সীমাবদ্ধ, এবং আমরা তাই করতাম দুজনকে, সেটাও বলবো। উই লিভড, এবার দেখো, আমরা বাস করতাম অন দ্য বিগ হাফ মুন আইল্যান্ড, বিগ হাফ মুন দ্বীপে। তাহলে বিগ হাফ মুন একটা দ্বীপের নাম, এবং এই আইল্যান্ড উচ্চারণটা তোমরা পেয়ে গেছো, নট আইসল্যান্ড, আইল্যান্ড। উই আর, পরের বাক্যে দেখো, উই আর ফাদার অ্যান্ড ক্লড অ্যান্ড আই অ্যান্ড আন্ট এস্থার অ্যান্ড মিমি অ্যান্ড ডিক।
আমরা ওই বাবা অ্যান্ড ক্লড মানে ক্লড অ্যান্ড এবং আই মানে আমি, আন্ট এস্থার, এস্থার পিসি অ্যান্ড মিমি অ্যান্ড ডিক, মিমি এবং ডিক, আমরা বলতে এতজন। তাহলে বলবে তাহলে দুজনের মধ্যে কেন? একটু আগে তো বলছিল আমাদেরকেই যা করার করতে হতো, তলার লাইনে দেখো 5 নম্বরে, ইট ইজ ইউজ টু বি অনলি ফাদার অ্যান্ড ক্লড অ্যান্ড আই। এটা মূলত ছিল কেবল অনলি মানে কেবল ফাদার, বাবা অ্যান্ড ক্লড অ্যান্ড আই, আমি বাবা আর ক্লডই মূলত ছিলাম। পরবর্তীকালে আরও লোকজন, ওরা 3জন আসে, প্রথমে 3জন ছিল, আরও 3জন আসে। তাহলে এই স্লাইডটা থেকে কি বুঝলে? যে বিগ হাফ মুন দ্বীপে গল্পের কথক তার বাবা এবং ভাই দাদার সাথে বাস করতো, দুজনে বাস করতো, এবং বিগ হাফ মুন একটা দ্বীপের নাম, এখানে বাস করতো। যদিও বলেছে যে প্রথমে তারা 3জন ছিল, বাবা, ক্লড এবং সে, পরবর্তীকালে তার পিসির 2 ছেলে মেয়ে মিমি এবং ডিক এসে উপস্থিত হয়। কিভাবে এলো সেটাই আমাদের গল্পের বিচার্য বা আলোচ্য বিষয়। পরেরটা লক্ষ্য করো, পরের স্লাইডটা, 6 নম্বর বাক্য, ইট ইজ অন অল অ্যাকাউন্ট অফ এ কাইট, এটা পুরো জন্য, অফ এ কাইট একটা ঘুড়ির জন্য, দ্যাট উই আর মোর অফ আস, দেয়ার আর মোর অফ আস, সেখানে হয় আরও অনেকজন আমাদের, একটি ঘুড়ির জন্য আমরা সেখানে অনেকজন হয়ে গেছি, প্রথমে 3জন, একটা ঘুড়ির জন্য হয়ে গেছি 6জন। দিস ইজ হোয়াট, এটা হয় যেটা, আই ওয়ান্ট টু টেল ইউ অ্যাবাউট, এটার সম্পর্কেই আমি তোমাদের বলতে চাই। অর্থাৎ আমাদের পাঠকদের উনি বলতে চান কীভাবে ঘুড়ির জন্য 3জন থেকে 6জন হলো। 8, ফাদার ইজ দ্য কিপার অফ দ্য বিগ হাফ মুন লাইট হাউস, ফাদার মানে বাবা, ইজ হয় দ্য কিপার, তত্ত্বাবধায়ক বা রক্ষী, অফ দ্য বিগ হাফ মুন লাইট হাউস, বাবা হলো বিগ হাফ মুন বাতিঘরের তত্ত্বাবধায়ক বা রক্ষী, অর্থাৎ গল্পের কথকের বাবা বিগ হাফ মুন বাতিঘরের কিপার, যেমন উইকেট কিপার বলো সেরকম উইকেট কিপারের মতো এখানে লাইট হাউসের কিপার। লাইট হাউস কি নিশ্চয়ই সাগরের ছেলে মেয়েদের বোঝাতে হবে না, সকলে লাইট হাউস কি জানে। সেরকম বাতিঘরের দেখাশোনা করতো ওর বাবা। 9, আই অ্যাম 11 ইয়ার্স ওল্ড, গল্পের কথকের বয়স 11 বছর, আমি ওই 11 বছর বয়সী, ক্লড ইজ 12, ক্লড হয় 12, অর্থাৎ ক্লড হলো 12 বছর বয়সী, এখান থেকে ট্রু ফলস পরে কে দাদা কে বোন, তাহলে গল্পের কথক হচ্ছে ছোট, আর তার দাদা ক্লড হচ্ছে 12 যেহেতু সে বড়। ইন উইন্টার, শীতকালে, হোয়েন দ্য হারবার ইজ ফ্রোজেন, যখন পোতাশ্রয় জমে যেত, পোতাশ্রয় ইংরাজি তোমরা শব্দটা শুনেছো ডায়মন্ড হারবার, সেরকম পোতাশ্রয়টি জমে যেত। ওভার সর্বত্র, উই অল মুভ, আমরা সকলে চলে যেতাম, ওভার উপরে, টু দ্য মেনল্যান্ড, মূল ভূখণ্ডে, অর্থাৎ শীতকালে বিগ হাফ মুন যখন জমে বরফ হয়ে যেত তখন ওরা সকলে মূল ভূখণ্ডে চলে যেত। বলবে স্যার মেনল্যান্ড কি? এ তো বুঝে নাও না, কাকদ্বীপটা মেনল্যান্ড মূল ভূখণ্ড, নামখানাটা মেনল্যান্ড মূল ভূখণ্ড, লর্ড নাম্বার 8টা মূল ভূখণ্ড, আর তোমাদের সাগর আইল্যান্ড, সাগরটা দ্বীপ আর ওদিকটা মূল ভূখণ্ড। সেরকম ওরাও কি করতো, বিগ হাফ মুন দ্বীপ থেকে মূল ভূখণ্ডে চলে যেত, কেন না শীতকালে জমে চারিদিক বরফ হয়ে যেত বলে। তাহলে এই স্লাইড থেকে আমরা কি দেখলাম, যে একটা ঘুড়ির জন্য ওরা কিভাবে একত্রিত হয়েছে 3 থেকে 6জন, সেটা বলতে চলেছে। তার বাবার পেশা বলেছে বিগ হাফ মুন লাইট হাউস বা বাতিঘরের, সে তার বাবা রক্ষী। গল্পের কথকের বয়স হচ্ছে 11 বছর, তার দাদা ক্লডের বয়স 12 বছর। শীতকালে তারা পোতাশ্রয়টা যখন জমে বরফ হয়ে যেত সেখান থেকে মূল ভূখণ্ডে চলে যেত। পরের স্লাইডে চলে যাও, পরের স্লাইডে লক্ষ্য করে দেখো, অ্যাজ সুন অ্যাজ স্প্রিং কামস ব্যাক, যেই না বসন্ত ফিরে আসতো, উই সেল টু, আমরা পাড়ি দিতাম, আওয়ার ওন ডিয়ার আইল্যান্ড, আমাদের নিজেদের প্রিয় দ্বীপে আবার পাড়ি দিতাম। যেই না বসন্ত আসতো আমরা চলে আসতাম নিজেদের প্রিয় দ্বীপে। অর্থাৎ এখান থেকে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, কোন ঋতুতে তারা দ্বীপ ছেড়ে যেত, কোথায় যেত, আর কোন ঋতুতে ফিরে আসতো। দ্য ফানি পার্ট, মজার ব্যাপারটা, ইউজ টু বি হতো যে, পিপল অলওয়েজ পিটিড আস, লোকেরা সবসময় পিটিড মানে করুণা করতো, আস মানে আমাদের, অর্থাৎ মূল ভূখণ্ডের লোকেরা তাদের করুণা করতো। হোয়েন দ্য টাইম কেম ফর আস, যখন সময় আসতো আমাদের টু রিটার্ন, ফিরে আসার। তাহলে ফেরার সময় মূল ভূখণ্ডের লোকেরা তাদেরকে করুণা করতো। কেন করুণা করতো পরের লাইনে দেওয়া রয়েছে, দে সেড, তারা বলতো, উই মাস্ট বি সো লোনসাম, আমরা হব খুব একাকী, ওভার দেয়ার, সেখানে, উইথ নো আদার চিলড্রেন নিয়ার আস। অর্থাৎ মূল ভূখণ্ডের লোকেরা বলতো একবার তারা যদি এই এতদিন ধরো গোটা শীতকালটা মূল ভূখণ্ডে কাটিয়ে গেল সকলের সঙ্গে, আবার তো ওই দ্বীপে গেলে একাকী হয়ে যাবে, এইটার কথা ভেবে তারা বলতো যে এটা খুব একটা দুঃখের ব্যাপার হবে তাদের কাছে, সেই জন্য তারা করুণা করতো, যা হা ছেলেগুলো আবার ওখানে গিয়ে একাকী হয়ে যাবে গো, এই কথা ভেবে তারা করুণা করতো। তাহলে এই স্লাইড থেকে আমরা কি দেখলাম, যে কোন ঋতুতে তারা ফিরে আসতো এবং সেখানকার লোকেরা কেন তাদের উপর করুণা করতো। এরপর আমরা চলে যাব পরের স্লাইডে। পরের স্লাইডে কি বলছে না, বলছে অফকোর্স অবশ্যই, ক্লড অ্যান্ড আই, ক্লড এবং আমি, হ্যাভ লুক ফর সামওয়ান, কাউকে পেতে চাইতাম, কাউকে পেতে চাইতাম, টু প্লে উইথ আস, আমাদের সাথে খেলার জন্য। আমি আর ক্লড অবশ্যই কাউকে খেলার সঙ্গী হিসেবে পেতে চাইতাম। লক্ষ্য করো 16, ইট ইজ হার্ড, এটা ছিল কঠিন, টু রান, আয়োজন করা, পাইরেট কেভস, জলদস্যুর গুহা, অ্যান্ড থিংস লাইক দ্যাট, এরকম জিনিস।
উইথ অনলি টু, কেবল দুজনকে নিয়ে জলদস্যুর গুহা বা ওই জাতীয় কিছু আয়োজন করা খুব কঠিন কাজ ছিল। পাইরেট কেভ জলদস্যুর গুহা এক ধরনের খেলা, যেমন তোমরা গদি খেলা খেলো, সীতাচুরি, সেরকম এটাও একটা খেলা। বলছি এরকম খেলা দুজনে মিলে কি খেলা যায়, সেই জন্য বলছে আমাদের কাছে খুব কঠিন ছিল দুজনে মিলে খেলা, সেই জন্য কাউকে পেতে চাইতো। বাট উই ইউজ টু কোয়াল এ গুড ডিল, আমরা প্রচুর ঝগড়া করতাম উইথ দ্য মেনল্যান্ড চিলড্রেন, মূল ভূখণ্ডের শিশুদের সঙ্গে ইন উইন্টার। শীতকালে যখন তারা ওখানে যেত মূল ভূখণ্ডে গিয়ে ওখানকার শিশুদের সঙ্গে খুব ঝগড়াঝাটি করতো, কারণ এখানে তো একা থেকে অভ্যেস হয়ে গেছে, তাদের সাথে খুব ঝগড়া হতো। 18, সো ইট ওয়াজ পার অ্যাপস, এটা ছিল সম্ভবত জাস্ট অ্যাজ ওয়েল ভালোই, দ্যাট দেয়ার ওয়ার, সেখানে ছিল না নো ওয়ান কেউই, অফ দেম তাদের, অন বিগ হাফ মুন, তাই বিগ হাফ মুন দ্বীপে তাদের যে ওই মূল ভূখণ্ডের কোনো ছেলে ছিল না, ভালোই ছিল একদিক দিয়ে, নাহলে ঝগড়াঝাটি হতো। ক্লড অ্যান্ড আই নেভার কোয়ার্ড, 19 দেখো ক্লড আর আমি কখনো ঝগড়া করতাম না, ওদের সাথে ঝগড়া করতো কিন্তু এখানে ঝগড়া করতো না। টু বি শিওর, নিশ্চিত, ফাদার ডিড নট সিভ হ্যাভ এনি রিলেশনশিপ উইদাউট আস এক্সেপ্ট আস, নিশ্চিতভাবে বাবা ডিড নট সিম মনে হতো না টু হ্যাভ আছে এনি রিলেশনশিপ, কোনো আত্মীয় স্বজন এক্সেপ্ট আস, তারা ভাবতো যে তারা ছাড়া বোধহয় তার বাবার কোনো আত্মীয় স্বজন নেই, তাই তারা তিনজনই এই দ্বীপে পড়ে আছে। তাহলে এখান থেকে কী হলো, তাই সে এবং লেখিকা এবং ক্লড, এই গল্পের কতক এবং ক্লড কাউকে খেলার সঙ্গী হিসেবে পেতে চাইতো, কারণ জলদস্যুর গুহা বা ওই জাতীয় খেলা দুজনে খেলতে খেলতে আর তারা পারতো না। মূল ভূখণ্ডের ছেলেদের সাথে তারা খুব ঝগড়া করতো, যদিও নিজেরা কোনো দিন ঝগড়া করতো না, ওরা ওদের কাছে শীতকালে ঝগড়া করতো। তাই সে ভাবলো যে আমাদের এই মূল ভূখণ্ডে কেউ নেই, এই দ্বীপে তাদের কেউ নেই, খুব ভালো হয়েছে, নাহলে তাদের সাথে ঝগড়া হতো। আর তাদের আর একটা কথা কি মনে হলো, তার বাবা ছাড়া বোধহয় তাদের আর কোনো আত্মীয় স্বজন এই দ্বীপে নেই। পরেরটায় চলে যাবো আমরা, দেখো, দিস ইউজ টু পাজেল ক্লড অ্যান্ড মি, দিস ইউজ টু, এটা করতো, পাজেল হতবুদ্ধি উচ্চারণ দেওয়া আছে, ক্লড অ্যান্ড মি, ক্লড এবং আমাকে, এই ব্যাপারটা আমাকে আর ক্লডকে হতবুদ্ধি করতো, কোন ব্যাপারটা, যে তার বাবার হয়তো তাদের ছাড়ার কোনো আত্মীয় নেই। এভরিবডি অন দ্য মেনল্যান্ড, মূল ভূখণ্ডের প্রত্যেকেরই হ্যাড রিলেশনস, প্রত্যেকেরই আত্মীয় স্বজন আছে, তারা অবাক হতো, মূল ভূখণ্ডের প্রত্যেকের আত্মীয় স্বজন আছে তাদের নেই, এটা ভেবে অবাক হতো। 23, হোয়াই ডিড হ্যাড নট উই, কেন নেই আমাদের, অর্থাৎ কেন আমাদের আত্মীয় স্বজন নেই। 24 দেখো, ওয়াজ ইট বিকজ, এটা কি কারণ, উই লিভড অন অ্যান আইল্যান্ড, আমরা একটা দ্বীপে বাস করি এই জন্য কি আমাদের কেউ নেই, বাচ্চার মনে এটা তার জাগ্রত প্রশ্ন, শিশু মনে, আমরা দ্বীপে থাকি বলেই কি কেউ নেই। উই থট, আমরা ভাবতাম, 25, ইট উড বি সো জলি, কত মজার হবে, টু হ্যাভ থাকলে অ্যান আঙ্কেল অ্যান আন্ট অ্যান্ড সাম কাজিন, কিছু কাকা কাকিমা এবং কিছু ভাই বোন যদি থাকতো, কত আনন্দ হতো। 26, ওয়ান্স উই আস্কড ফাদার, একবার আমরা বাবাকে জিজ্ঞাসা করেছিলাম অ্যাবাউট ইট, এই ব্যাপারে প্রশ্ন পড়ে, কোন ব্যাপারে না এই আত্মীয়র ব্যাপারে একবার জিজ্ঞাসা করেছিলাম, বাট হি লুকড সো সরফুল, তাকে এত দুঃখিত লাগলো, দ্যাট উই ডিড নট, যে আমাদের না প্রশ্নটা করাই ভালো হয়েছিল, আমাদের মনে হলো যে বাবাকে না প্রশ্ন করলেই ভালো হতো। বাবাকে একবার তারা প্রশ্ন করলো যে আমাদের কি আত্মীয় স্বজন নেই তুমি ছাড়া, তখন শুনে বাবাকে থেকে এমন, এই বাবা এই প্রশ্নটা শুনে এমন দুঃখ পেল যে তারা ভাবলো না প্রশ্ন করলেই ভালো হতো। 27, সেট, তিনি বললেন ইট ওয়াজ অল হিজ ফল্ট, এটা সবটাই তার দোষ বা ত্রুটি। তাহলে এখান থেকে আমরা কি দেখলাম, ক্লড আর গল্পের কত খুব হতবুদ্ধি হতো যে মূল ভূখণ্ডে সবার আত্মীয় স্বজন আছে আর তাদের নেই, এবং তাদের মনে হতো যদি এখানে আত্মীয় স্বজন থাকতো, কিছু কাকা কাকিমা ভাই বোন, কত আনন্দই না হতো। এইটার কথা ভেবে সে ভেবেছিল, তার বাবাকে একদিন প্রশ্ন করেছিল এই ব্যাপারে, কিন্তু বাবাকে এত দুঃখিত দেখালো যে তারা ভাবলো প্রশ্ন না করলেই ভালো হতো, এবং বাবা এটাও বললেন যে তার দোষেই নাকি এইসব হয়েছে। পরের অংশ আমরা দেখব। পরের অংশে দেখো মাত্র একটা বাক্যের জন্য রয়ে গেছে, এখানে বলছে ক্লড অ্যান্ড আই ডিড নট আন্ডারস্ট্যান্ড, ক্লড এবং আমি বুঝতে পারিনি, 28টা দেখো, শুধু 28টাই দরকার, বাকিটা পড়িয়ে দিয়েছি। হোয়াট হি মিন, তিনি কি বোঝাতে চাইলেন, ক্লড এবং আমি বুঝতেই পারলাম না তিনি কি বোঝাতে চাইলেন, অর্থাৎ তার বাবা কেন বললেন তার দোষ। তো এখান পর্যন্ত আমাদের পড়া, যদিও তোমরা ভালো করে ভিডিওর দিকে তাকিয়ে তাকিয়ে আরেকবার যদি ভিডিওটা দেখো তোমাদের এখনই তৈরি হয়ে যাবে, প্রতিশব্দের তলায় প্রতিশব্দের মানে দেওয়া রয়েছে, দরকার হলে টেক্সট বুক বার করেও তুমি আমার ভিডিওটা চালিয়ে শুধুমাত্র কথাগুলো যদি শোনো তাহলেও পারবে, কিন্তু প্রত্যেকটা শব্দ ভালো করে বুঝে বুঝে উচ্চারণ সহ তোমরা একটু দেখে রাখবে এবং পড়াটা তৈরি করে ফেলবে তোমরা, অবশ্যই পড়া বাকি রাখবে না, টেক্সটটা পুরো খুব সুন্দর গল্প ভালো করে রাখবে। আমি যেভাবে বলেছি দরকার হলে ভিডিও পজ করে দেখে দেখে করো, আমি কিন্তু এর পরের ভিডিওতে তোমাদের এর অনুশীলনীগুলো আলোচনা করে দেবো। খুব ভালো থাকবে, প্রত্যেকে সাবধানে থাকবে, নিরাপদে থাকবে এবং বাড়ির সকলে সচেতন করবে। ধন্যবাদ।